ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন ও প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার ঠিক দিন 15 আগের কথা। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কী কোটার পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা। ভারত বাংলাদেশকে কি চোখে দেখছে? আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে आपके सामने एक बड़ा सा रेड बटन है। दबा दिया। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের স্বৈরাচারী রাজনীতির উপসর্গ। ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার। বিগত 1.5 দশক ধরে ভারত বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমর্থক হয়ে উঠেছিল, তাতে দিল্লির একটি মূল ধারার শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিয়ন্ড হাসিনা ভাববার পরামর্শ দিচ্ছে। সেটা তখনও কিন্তু প্রায় অল্পনীয় ছিল। ওই সম্পর্কে প্রকাশিত হওয়ার ঠিক 2 সপ্তাহের মাথায় ঢাকায় নোট পরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন ঠিক সেটাই করতে হচ্ছে, বা বলা ভালো হাসিনার পরবর্তী বাংলাদেশে ভারত কি কৌশল নিয়ে এগোবে দিল্লি সেটা ভাবতে বাধ্য হচ্ছে। শেখ হাসিনা চিরকাল ঢাকায় ক্ষমতায় থাকবেন না, এটা জানা থাকে। সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলে তা ভাবতেই পারেনি। আজকে বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক বক্সগুলোতে টিক দিতে ব্যর্থ হয়েছে, যেগুলো হলো একটি কার্যকারী বিরোধী পক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীনতার বিচার বিভাগ। আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলে তার জায়গায় একটি পাকিস্তানি সমর্থিত সরকার আসুক, ভারত আর যাই হোক এটা কোনো মতে চাইবে না। ফলে তাদের এখন দিশা পাল্টাতে হবে। নিজেদের স্বার্থ রক্ষা করতে বাংলাদেশের সমাজের প্রতিটি শ্রেণীর কাছে তাদের রিস্ক আউট করতে হবে। ভারতীয় ক্ষমতার অলিন্দের শীর্ষ কর্মকর্তারা একান্ত আলোচনা মেনে নিচ্ছেন। তখন এ সতর্ক বার্তা অনেকটা প্রফেসির মতো শোনালেও প্রায় প্রতিটি কথা এখন অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে। ফলে ভারতকে এখন তড়ি ঘড়ি সে দেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের সেতুগুলো তৈরি করতে হচ্ছে। দিল্লি বোঝার চেষ্টা করছে সেই সরকারের কাদের প্রভাব বেশি এবং সেই ব্যক্তি বা জনগোষ্ঠীকে তারা আদৌ চেনেন কিনা। পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার, এটা বোঝা যাচ্ছে দিব্যি। সে বাস্তবতা থেকে বিকল্প কোনো রাজনৈতিক শক্তি সেখানে সম্পর্ক স্থাপন করা যেতে পারে এবং সেটা কিভাবে ভাবতে হচ্ছে তা নিয়েও। বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর সে দেশের জামাত বা হেফাজতে ইসলামের মতো ইসলামী শক্তিগুলোর দাপট ও রমরমাও ভারতের জন্য একটি উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তাছাড়া গত কয়েক বছরে ভারত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থার বাংলাদেশে বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লব্ধি করেছে। এই সংকটের মুহূর্তে সে বিনিয়োগ কিভাবে আর কতটা রক্ষা করা সম্ভব সেটা ভারতের আর একটা বড় দুশ্চিন্তা। এই ধরনের বহু প্রকল্পের কাজ এখন থমকে আছে এবং সর্বোপরি গোদের ওপর বিষ ফোড়ার মতো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আজ 1 মাস হলো ভারতের মাটিতে অবস্থান করেছে। কর্মকর্তারা এখন একান্তে স্বীকার করেছেন নানা কারণে ভারত তাকে না পারছে গিলতে, না পারছেন ফেলতে। সব মিলিয়ে বাংলাদেশের ঠিক 1 মাস আগে নাটকীয় ঘটনা প্রবাহ কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিকেই ভারতকে এখন অপ্রত্যাশিত সংকটে ফেলেছে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা কতটা তা নিয়ে সে দেশের ভেতরেও হয়তো প্রশ্ন উঠেছে। তবে ভারত কিন্তু ওই সরকারকে স্বীকৃতি দিতে কয়েক মিনিটের বেশি সময় নেয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস গত 8 আগস্ট শপথ নেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান। দুই দেশের মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্য একযোগে কাজ করতে ভারত অঙ্গীকারাবদ্ধ থাকবে, ওই পোস্টে সে কথাও জানান নরেন্দ্র মোদী। ভারত যে গ্লোবাল সাউথের শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল তাতেও বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ ইউনূস যোগ দেন এবং সবাই ভার্চুয়ালি ভাষণ দেন। পরে দুজনের মধ্যে টেলিফোনে কথাবার্তাও হয়েছে। ফলে ভারতের চোখে বাংলাদেশের নতুন সরকার তিনি এ নিয়ে কখনোই দ্বিধাদ্বন্দ্বের অবকাশ ছিল না। শুধু এই নতুন সরকারকে স্বীকৃতি দেওয়া নয়, শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য অতীত সেটাও গত 1 মাসে ভারত বারে বারে বুঝিয়ে দিচ্ছে। সুতরাং ঢাকা থেকে শেখ হাসিনার বিদায় পূর্বে যতই বিতর্কী বা রহস্য ঘেরা হোক, ভারত কিন্তু সে দেশে বাস্তবতাকে মেনে নিয়ে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ার কাজে হাত দিচ্ছে। কিন্তু ঢাকাতে এখন যে সরকার ক্ষমতায়, দিল্লি তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলবে এটাই স্বাভাবিক। সেই সঙ্গে তিনি বলেন, আমাদের এটাও মেনে নিতে হবে যে রাজনৈতিক পরিবর্তন হবেই।
ফলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের স্বার্থ কোথায় কোথায় মিলতে পারে, দিল্লি এখন সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপরে জোর দিচ্ছে। আর তারও আগে চলছে নতুন সরকারের ভালো করে চেনা জানার পালা। ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই জটিল পরিস্থিতির মধ্যে ভারতের জন্য বাড়তি অস্তিত্ব বয়ে এসেছে বাংলাদেশের অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত 1 মাস ধরে ভারতের রাজধানীতেই অবস্থান করছে। তাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া হলেও সেটা যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ও সে দেশের সাধারণ মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার ক্ষেত্রে ওই অন্তরায় হতে পারে, ভারত তা বিলক্ষণ বুঝতে পারছে। কিন্তু তা সত্ত্বেও বিগত প্রায় 50 বছর ধরে যিনি ভারতের ঘনিষ্ঠ মিত্র ও আস্থাভাজন সেই শেখ হাসিনার বিপদের মুহূর্তে তার পাশে না দাঁড়ানোটারও ভারতের জন্য কোনো অপশন বা বিকল্প নয়। ফলে তাকে যথাযোগ্য মর্যাদা ও উপযুক্ত সম্মান দিয়ে ভারত প্রথম দিন থেকেই সব ধরনের আতিথেয়তার দিয়ে চলছে। তবে কতদিন সেটা করা যেতে পারে এই মুহূর্তে ভারতেরও সে ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা নেই। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ ডক্টর মোহন কুমার দীর্ঘদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশের বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি কিন্তু মনে করেন এই সংকটকেও কাজে লাগানোর উপায় ভারতের হাতে আছে। আর এভাবে বাংলাদেশ জনিত সংকটকে ভারতের সুযোগ বদলে দিতে পারে বলে যুক্তি দিয়েছেন তিনি। বাংলাদেশের পালাবদলের পর সে দেশের নতুন বন্ধুদের খুঁজে বের করা ও তারপর কাঠামোগত ফ্যাক্টর বন্ধুরতার বিনিয়োগ সব মিলে কাজটা যে আদৌ সহজ হবে, ভারতের শীর্ষ নীতি নির্ধারকরা মাত্র 1 মাসের মধ্যে সেটা দিব্যি টের পাচ্ছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। ততক্ষণাৎ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।